তার আত্মাটা এখনও সেইখানেই রয়েছে যে আমি যাব না এখানে। মা কালীর যে ঘরটা আছে সেই ঘরের সামনে একটা মরার মাথা, সেই জায়গাটা সাপে কামড়েছে, ঠিক সেই জায়গাটা একটা নতুন ব্লেড দিয়ে কেটে দিত, কেটে রক্ত বের করে দিত। আর একটা তো সাপ ধরে এরকম গলার মধ্যে, ছোট্ট একটা মেয়ে, হার্ডলি 4 থেকে 5 বছর বয়স হবে, তাকে কিছু কারণের জন্য ভেলায় করে শান্তিপুরের নবদ্বীপের ঘাটে ভাসিয়ে দিতে হয়েছিল। নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি যখন বছর বয়স হবে, আমার হয়তো 4-5 বছর বয়স হবে, আবছা আবছা সবই মনে আছে। আর তাছাড়া দিদা দাদুর মুখেও শুনেছি। আমার একটা মাসি ছিল, অঞ্জলি নাম, আমার দিদার 4 মেয়ে। সেই মাসিটা এতটা সুন্দর দেখতে ছিল, বলে না গরিবের ঘরের রাজকুমারী, ঠিক সেই রকম। একদিন হলো কি, আমার দাদু, আমার প্রথমেই বলে রাখি যে আমার দাদু ছিল ওঝা করতো। আর আমাদের দিদার বাড়ি মা কালীর একটা ঘট আছে, সেই ঘটের পুজো হয়, সেই জন্য 5 গ্রাম ঘুরে সে যা পেত তাই দিয়ে মায়ের পুজো করত। আপনারা যারা গ্রামগঞ্জে থাকেন তারা হয়তো গ্রামের রাস্তা সম্পর্কে জানেন। গ্রামের ছোট ছোট পাড়ার মধ্যে যেই ধরনের রাস্তাগুলো হয়, আমার দিদারা রাস্তার যেই প্রান্তে থাকে সেই দিকটা হরিকালীর পুজো হয়, আর অপর দিকটা রাস্তার ওই পারে মা মনসার মন্দির আছে। মন্দির তখনও হয়নি, একটা ভিত ছিল, তবে সেই ভিতে মা মনসার পুজো হতো। তখন দিদাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, বরাবরই দিদাদের আর্থিক অবস্থা ভালো নয়। তো দাদু গেছে ভিক্ষা করতে মায়ের পুজোর জন্য দাদু গেছে ভিক্ষা করতে। আর এদিকে দিদা ওই পারে মহাজনদের বাড়ি তাঁত বুনতে যেত। সকাল হলেই ছোট ছোট বাচ্চা, তাদের মুখে অন্ন জোগাতে তো কাউকে তো কিছু করতে হবে। সে যাই হোক, এইবারে দিদা গেছে ওই পারে কাজে। তার আগের দিনকে দাদু রাত্রিবেলা স্বপ্ন দেখে যে তুই আজকে তোর মেয়েকে ওই পারে যেতে দিবি না। তো কেন যেতে দিবি না বা কী বৃত্তান্ত, সামান্য কিছু বিপদের ইঙ্গিত দেয় মা। কিন্তু দাদু সকালবেলা দিদাকে অত কিছু বলে না, শুধু বলে মেয়েকে ওই পারে নিয়ে যাবে না। ঠিক আছে, ভালো। দাদু কাজে চলে গেছে এই বলে দিদাও বেরিয়ে গেছে সকালবেলা মহাজনদের বাড়ি তাঁত বুনতে। এবার কেন, কি বৃত্তান্ত, কিসের জন্য মেয়েকে নিয়ে যাবে না, এইসব কিছু বলে যায়নি দিদাকে। দিদা মহাজনদের বাড়ি তাঁত বুনতে বুনতে এবারে আমার মাসি তখন অনেকটাই ছোটো, এই যে আমার মেয়ের থেকে একটু বড়। তা তখন সেও ছুটতে ছুটতে রাস্তার ওপারে চলে যায়। যখন রাস্তার ওপারে চলে যায়, একটা সাপ এসে মাসিকে কামড়ে দেয়। যখন মাসি জ্বালা যন্ত্রণায় ছটফট করে, তখন কারোর একটা চোখে পড়ে। সে তখন গিয়ে দিদাকে খবর দেয়। দিদা আসার পর মাসিকে দেখে। দাদু তখনও বাড়ি ছিল না। দাদু যদি বাড়ি থাকতো, যেহেতু দাদু ওঝা ছিল, দাদু হয়তো কিছু একটা করতে পারত। কিন্তু দাদু এসছে যখন, ততক্ষণই সময় শেষ। দাদু যতক্ষণে আসে ততক্ষণে এসে মাসিকে আর দেখতে পায় না। দিদাও অন্তত প্রচণ্ড কান্নাকাটি করে। আমি এখন বলছি কথাগুলো, কিন্তু যখন দিদার মুখে কথাগুলো শুনি, পুরো চোখ দিয়ে জল বেরিয়ে আসে আমার। তারপরে যখন দাদু বাড়ি আসে, দাদু তখন বলে যে আমি এই স্বপ্ন দেখেছি যে মা কালী আমায় বলছে যে ওইবারে যেতে দিবি না। কালী মা আর মনসা মায়ের মধ্যে এমন কিছু কথোপকথন হচ্ছে, যেটা দাদু স্বপ্নে দেখছে যে মা কালী বলছে ওই পারে গেলে আমি ওই পারে না, মা কালী বলছে এই পারে থাকতে আমি কিছু হতে দেব না। আর মনসা বলছে যদি ওই পারে আসে আমি ওকে দেখে নেব। তারপরে শেষমেশ মাসিকে কলার ভেলায় করা হয় যে যদি আরও কোনো বড়, তখন তো এইসব বিশ্বাস রাখা হতো
তখন এইসব বিশ্বাস করা হতো যে আরও যদি কোনো বড় ওঝা থাকে তারা ঠিক করতে পারবে। এবারে মাসিকে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয় মতিগঞ্জের ঘাটে। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো, দিদা তো যেতে পারে না, কারণ দিদাকে নিয়ে যায়নি সেখানে। তখন যখন মৃতদেহ ভাসানো হয় বা পোড়ানো হয় মহিলাদের অ্যালাউ করা হতো না। এবারে দাদু যাই সৎকারের জন্য, তখন গিয়ে কলার ভেলা সুন্দর করে সাজিয়ে সে মাসিকে ওই কলার ভেলায় শুইয়ে ভাসিয়ে দেওয়া হয়। যখন ওরা ভাসিয়ে চলে আসে সেই দিন সকাল থেকে, সেই দিন সারাটা রাত ভেলা ওখানেই ছিল। মানে এত সরিয়ে দিচ্ছে ভেলাটাকে ঠেলা দিয়ে দিয়ে, তারপরেও সেই ভেলাটা সেখান থেকে যায় না। ভাবুন, ছোট্ট একটা মেয়ে, তার আত্মাটা এখনও সেইখানেই রয়েছে যে আমি যাব না এখান থেকে। তারপরে যখন দিদা আসে, দাদু তো চলে আসে বাড়িতে, কিছু লোক মুখে কথা শুনে দাদু যে ভেলাটা ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই ভেলাটা যায়নি, ভেলাটা ওখানেই আছে। তারপরে দাদু খুঁজতে খুঁজতে, তখন সাইকেল ছিল, সাইকেল নিয়ে দাদু আবার যায়, গিয়ে যদি আবার মেয়েটাকে দেখতে পাই সেই জন্য দাদু যায়। যাওয়ার পর যেতে যেতে মনে হয় দুপুর হয়ে যায়। তখন সেখানকার লোকজন বলা বলি করে যে ভেলাটাকে এত ঠেলা দেওয়া হচ্ছে, এত ইয়ে হচ্ছে, কিন্তু ভেলাটা জায়গার থেকে নড়ছেই না, সেখানেই রয়ে গেছে। ঠিক দাদু যখনই গেছে তার আধ ঘন্টা আগে ভেলাটা ওখান থেকে সরে গেছে। দাদু গিয়ে আর দেখতে পাইনি। আর সরে গেছে কেন জানেন? আর একটা ভেলা এসেছিল, আর একটা ভেলা এসে ওই ছোট্ট মেয়ের ভেলাটিকে ঠেলা দিয়ে নিয়ে চলে গেছে। এমনিতে তো ভেলাটি যায়নি। আমি এখনো পর্যন্ত দাদু আমার বেঁচে নেই। দাদুও এই ওঝা ভূত প্রেত আরও কিছু আছে জেনেছি। আর তাছাড়া আমিও দেখেছি আমার দাদু সাপও ধরতো, সাপ ধরে এরকম গলার মধ্যে পেঁচিয়ে সাপ নিয়ে খেলা করতো। পরবর্তীকালে দিদা বাড়িতে তাঁত বসায়, সেই তাঁতের যেই গর্ত, যারা গ্রামে থাকেন হয়তো তাঁতের গর্ত দেখেছেন, সেই গর্তের মধ্যে সাপ ছেড়ে দিত। আমি তখন ঢোল, মানে দাদুর একটা এরকম বড় ঢোল ছিল, এতটা বড় সাইজের, সেই ঢোল দাদু প্রতিদিন সকালবেলা বাজাতো এবং দাদুর সঙ্গে সঙ্গে আমিও বাজাতাম। সেই ঢোল বাজাতো আর সাপ ওরকমভাবে ছেড়ে দিত, সাপের সামনে হাত নাচিয়ে যেমন খেলা করে সেরকম খেলা করতো। সে যাই হোক, এই সব কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দাদু এইভাবে সাপের খেলা দেখাতো, বলতে সাপ, যে কোনো সাপ কামড়ালে, আমার দাদুর কাছে এমন একটা গাছ ছিল যেটা খাওয়ালে বিষ আপনা আপনি নেমে যেত। আর যে জায়গাটা সাপে কামড়েছে ঠিক সেই জায়গাটা একটা নতুন ব্লেড দিয়ে কেটে দিত, কেটে রক্ত বের করে দিত। আর একটা গাছ ছিল, যে গাছটা খাইয়ে দিত, সেই গাছটা যদি খাইয়ে দেওয়া হতো সেই বিষ আপনা আপনি নেমে যেত। এখন আমি কথাগুলো বলছি, তখন আমি খুবই ছোট ছিলাম যখন দাদু এগুলো করতো, আমি দেখেছি। হয়তো দাদু ওপর থেকে মনে মনে এটাই ভাবছে যে আমার নাতনি এখনও খুব মনে রেখেছে। যাই হোক, আমি দাদুকে খুব ভালোবাসতাম, দাদু আমাকে প্রচণ্ড ভালোবাসতো, নিজেরা না খেয়ে আমাকে খাবার এনে দিত, আমার জন্য রাখতো। এরপরে আমাদের মা মনসা, আমার দিদার বাড়ির মা মনসা মন্দির আছে, ওখানে মা কালীর যে ঘরটা আছে সেই ঘটের সামনে একটা মরার মাথাও আছে। সেগুলোর বিষয়েও গল্প করব একদিন, কিন্তু এগুলোই গল্প করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজ হঠাৎ করে আমার ওই মাসিটির কথা খুব মনে পড়ে গেছিলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করে শোনাই। সেই জন্য ভালো থাকবেন। ভিডিওটিতে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় মা কৃষ্ণকালী, জয় মা মনসা।